আজকে যে গল্পটা বলবো সেটা কোনো সিনেমা নয়। এটা ঘটেছিল সত্যিকারের পৃথিবীতে, যেখানে মানুষ ছিল কিন্তু মনুষ্যত্ব ছিল না। আপনি ভাবছেন সভ্য জাতির কথা বলছি? হ্যাঁ, আমরা বলছি সেই সভ্য জাতির কথা, যাদের আজ আমরা দেখি প্রযুক্তির প্রতীক হিসেবে, শৃঙ্খলার উদাহরণ হিসেবে। জাপান। 1940-এর দশকে কোনো এক শীতল সকাল, চীনের হারবিন শহরের পাশে একটা বিশাল কমপ্লেক্স। বাইরে লেখা ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ওয়াটার পিউরিফিকেশন সেন্টার। সুন্দর নাম, কিন্তু ভেতরে কি চলতো জানলে আপনার গায়ে কাটা দেবে। এই জায়গার আরেকটা নাম ছিল ইউনিট 731। একজন মেডিকেল টেকনিশিয়ান, যার নাম প্রকাশে অনিচ্ছুক, সে একদিন রাউন্ডে গিয়ে দেখে দুজন বন্দি মেয়ে তার দিকে তাকিয়ে আছে আর বলছে, আমরা কি একটু আয়না পেতে পারি? বন্দি হওয়ার পর আর নিজেদের মুখ দেখিনি, এখনো কি চিনতে পারবো নিজেকে? সে জানতো দয়া দেখানো মানেই শাস্তি, কিন্তু তবুও সে চুপি চুপি একটা আয়না দিয়ে আসে সেই দুটো মেয়ের কাছে। পরে জেনেছিল সেই দুটো মেয়েকে জীবন্ত পরীক্ষা চালানো হয়েছিল। এটা শুধু ঘটনার একটা টুকরো। পুরো গল্পটা আরো ভয়ঙ্কর, আরো অমানবিক। আজ আমরা শুনবো সেই ইতিহাস। 1925 সালে বিশ্বের দেশগুলো স্বাক্ষর করে জেনিভা প্রটোকল, যা রাসায়নিক ও জীবাণু অস্ত্র নিষিদ্ধ করার জন্য। কারণ প্রথম বিশ্বযুদ্ধে এই অস্ত্রের প্রাণ গেছে লাখো মানুষের। কিন্তু জাপান, তারা বলল না কিছু, কিন্তু করলো ঠিক উল্টোটা। তারা চুপি চুপি তৈরি করতে থাকলো এক বায়োলজিক্যাল অস্ত্র। নেতৃত্ব দিল একজন উচ্চাভিলাষী সার্জন, শিরোইশি। 1936 সালে চীন দখলের পর জাপান গড়ে তোলে একটা গোপন ল্যাব, ইউনিট 731। এখানে এনে রাখা হতো বন্দীদের, কেউ রাজনৈতিক বিরোধী, কেউ সাধারণ মানুষ। তবে একজনেরও পরিচয় ছিল না। সবার নাম বদলে রাখা হয়েছিল মারুতা, যার মানে কাঠ। মানুষ না, যেন কাঠের টুকরো। এই মারুতাদের শরীরে প্লেগ, টাইফয়েড, অ্যানথ্রাক্স, গনেরিয়া, এসটিডির মতো জীবাণু ঢুকিয়ে দেখা হতো কিভাবে রোগ শরীরকে গ্রাস করে। অ্যানেস্থেসিয়া দেওয়া হতো না তাদের, কাটা হতো। একজন গবেষক বলেছিলেন সে জানতো আর বাঁচবে না। আমি যখন ছুরি তুললাম সে তখন কাঁপছিল। তারপর আমি তাকে আর্তনাদ করছিল, কিন্তু থামিনি, কারণ ওপর মহলের আদেশ ছিল। পরীক্ষা এখানেই থামেনি। বন্দীদের মধ্যে গ্রেনেড ফাটিয়ে দেখা হতো বিস্ফোরণের অভিঘাত। কেউ আগুনে পুড়ছে, কেউ বরফে ডুবিয়ে ঠান্ডা জমে মারা যাচ্ছে। ফ্রস্টবাইট পরীক্ষায় একজন শিশুর হাত বরফে ঢুকে কাঠের মতো শক্ত করে তারপর শব্দটা যেন হাড় ভাঙার নয়, আত্মা ভাঙার। নারীদের গর্ভবতী করে সংক্রমণ দেওয়া হতো। তারপর দেখা হতো গর্ভের শিশু কিভাবে হচ্ছে। জন্ম নেওয়া সেই শিশুরাও পরীক্ষার বাইরে ছিল না। আর সবচেয়ে নৃশংস অংশ, শিশুদের হাতে প্লেগবাহী খেলনা, ক্যান্ডি ইত্যাদি ছড়ানো হতো রোগ। চীনের অত্যন্ত 11টি শহরে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল প্রাণঘাতী ব্যাকটেরিয়া, যাতে শুধু গবেষণার নামে মারা যায় লক্ষ লক্ষ মানুষ। আনুমানিক 2 থেকে 3 লাখ মানুষ মারা যায় সেই সময়ে। গবেষণার রিপোর্টে লেখা হয় বানরের ওপর পরীক্ষা করা হয়েছে, কিন্তু সেই রিপোর্টের নিচে জমা পড়েছিল মানুষের ও লাশের স্তূপ। 1945 সালে জাপান যখন পরাজিত হয়, তখন ইউনিট 731-এর সব কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়। বন্দীদেরকে মেরে ফেলা হয় যেন কোনো প্রমাণ না থাকে। ডক্টর শিরোইশি ধরা পড়ে। এই তথ্যগুলো পরে ব্যবহৃত হয়নি, কারণ এসব গবেষণা ছিল এতটাই নিষ্ঠুর ও অপরিকল্পিত যে বিজ্ঞানী সমাজ একে অগ্রহণযোগ্য ঘোষণা করে। হাজার হাজার মৃত্যু ছিল অর্থহীন, নিষ্ঠুর এবং নিরর্থক। শিরোইশি 1959 সালে মারা যান, অপরাধবোধ স্বীকার না করেই, অপরাধবোধ ছাড়াই, ধনী, সম্মানিত আর স্বাধীনভাবে। আজ আমরা জাপানকে দেখি এক সভ্য পরিপাটি জাতি হিসাবে। প্রযুক্তি, নৈতিকতা
সম্মান, সব কিছুর প্রতীক। কিন্তু একদিন তারাই ছিল ইতিহাসের অন্যতম জাতি। সেই সভ্যতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে ইউনিট 731-এর বিভীষিকা। এমন ঘটনা যেন আবার না ঘটে, তার জন্য দরকার ইতিহাসকে মনে রাখা, সত্যের মুখোমুখি হওয়া। কারণ আমরা যদি না বলি, তাহলে আর কে বলবে? আপনি যদি এই ভিডিও দেখে কষ্ট পান, জানবেন ওরাও কষ্ট পেয়েছিল, কিন্তু ওরা কথা বলতে পারেনি। তাই আজ আমরা বলছি। সব কিছু চোখের সামনে ঘটলেও সত্যিটা আমরা বুঝি অনেক পরে, আর তখন বলার আর কিছুই থাকে না। এই ছিল আজকের গল্প। আমি সাফায়েত, বিদায় নিচ্ছি আজকের মতো। কিন্তু মনে রাখবেন, আমি আবার ফিরবো এমন গল্প নিয়ে। আপনি দেখছিলেন ডার্ক ফ্যাক্ট বাংলা।